আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি আনিকা জাহিন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান ও ইসরায়েল, জানালেন ডোনাল্ড ট্রাম্প। কাতার এবং ইরাকে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। সাবেক সিইসি নুরুল হুদা 4 দিনের রিমান্ডে, হেনস্থায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মব স্ট্রেসের বিরুদ্ধে শক্ত অবস্থানে বিএনপি, পরস্পরের প্রতি সম্মানের রাজনীতি প্রতিষ্ঠা করাই দলের লক্ষ্য, মন্তব্য। বাধা সরিয়ে নিজেদের পাশাপাশি অন্যের চলার পথ তৈরি করে দিতে শিক্ষার্থীদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান। স্কাউটের কাপ কার্নিভাল উদ্বোধন। এবং দ্বিতীয় টেস্টের আগে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড ঘোষণা। 2 বছর পর ফিরেছেন নাইম শেখ ও আছেন পেসার তাসকিন। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। ইরান ইসরায়েল যুদ্ধ। কাতার এবং ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। কাতারের আল উদেইদ ঘাঁটিতে হামলার কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে খুবই দুর্বল আক্রমণ হিসেবে অভিহিত করেছেন। এদিকে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন ইসরায়েল এবং ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এর মাধ্যমে যুদ্ধের সমাপ্তি ঘটছে বলেও জানিয়েছেন তিনি। তবে ইরান এবং ইসরায়েলের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো বক্তব্য পাওয়া যায়নি। ওবায়দুল রশিদের রিপোর্ট। 3টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরাক ও কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কিছুক্ষণের মধ্যে অনেকটা আকস্মিকভাবেই যুদ্ধবিরতির কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলার জবাবে কাতারের আল উদেইদ এবং ইরাকের আই আসাদ মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের হামলার জবাবেই কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। ইরানের সংবাদ মাধ্যম বলছে, কাতারের আল উদেইদ সামরিক ঘাঁটিতে 6টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। কাতার ইরানের হামলার নিন্দা জানিয়ে বলেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 19টি ক্ষেপণাস্ত্রের মধ্যে 18টি ধ্বংস করতে সক্ষম হয়েছে। এই হামলা সার্বভৌমত্বের ওপর আঘাত বলে অভিহিত করেছে কাতার। তবে ইরান বলছে এটি কাতার বা দেশটির জনগণের ওপর নয়, হামলা হয়েছে মার্কিন সামরিক ঘাঁটিতে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরপরই কাতার, ইরাক, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের আকাশসীমা বন্ধ ঘোষণা করা হয়। ওবায়দুল রশিদ, চ্যানেল আই। এবার অন্যান্য সংবাদ। রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিএনপির করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে 4 দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। এ সময় আদালতকে নুরুল হুদা বলেন, নির্বাচনে কারচুপির দায় তার না। রিটার্নিং কর্মকর্তা থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী সহযোগিতা না করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছিলেন কিনা আদালতের এমন প্রশ্নে নিশ্চুপ ছিলেন সাবেক সিইসি। স্থানীয় পর্যায় থেকে অভিযোগ না পাওয়ারও দাবি করেন নুরুল হুদা। একই আদালত জামিন আবেদন নামঞ্জুর করে সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে রোববার রাতে উত্তরার বাসা থেকে আটক করে একদল লোক। সে সময় তাকে হেনস্থাও করা হয়।
পরে উত্তরা পশ্চিম থানায় তাকে সোপর্দ করা হয়। রাতেই শেরেবাংলা নগর থানায় বিএনপির করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সোমবার কড়া নিরাপত্তার মধ্যে সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে আদালতে নেওয়া হয়। সংসদ নির্বাচনে অবৈধ প্রভাব বিস্তার ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ এনে আদালতে 10 দিনের রিমান্ড চায় রাষ্ট্রপক্ষ। জামিনযোগ্য অপরাধে রিমান্ডের শুনানি নেই দাবি করে যুক্তি উপস্থাপন করে আসামিপক্ষ। দুপক্ষের যুক্তিতর্ক শেষে আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সুষ্ঠু নির্বাচন হচ্ছে বলে সারা বাংলাদেশে সে বিবৃতি দিয়ে এটাও একটি ফৌজদারি অপরাধ, সে মিথ্যা বিবৃতি প্রদান করেছে এবং নির্বাচনের পরে সাংবাদিক সম্মেলন করে সাংবাদিকদের সামনে সে বেসরকারি ফলাফল ঘোষণা করে সে জাতির সঙ্গে একটা তামাশা করেছে এবং একটি অবৈধ ফলাফল ঘোষণা করেছে। এটাও সে একটি অপরাধ করেছে, সেই অপরাধটা তার বিরুদ্ধে আজকের এই মামলায় আনা হয়েছে। অবৈধ 18 নির্বাচন ঘোষণা করে হাসিনার অবৈধ সরকারকে সে বৈধতা দিয়েছে, এটাই ছিল তার বিরুদ্ধে অভিযোগ। শুনানি চলাকালে আদালত নুরুল হুদাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেন। পেনাল কোডের যে ধারাগুলোতে অভিযুক্ত করা হয়েছে সে সকল ধারাগুলো বেইলেবল সেকশন এবং ওই ধারাগুলো নির্বাচন কমিশনের কোনো কর্মকর্তার উপরে লাই করে না। এবং আমরা বলেছি যে এই ধারাগুলো শুধু নির্বাচনের যে প্রার্থী এবং ভোটারদের উপরে এই ধারাগুলো বর্তায়। মাঠ পর্যায়ে থেকে কোনো অভিযোগ আমি পাইনি এবং এই যে দিনের ভোট রাতের কথা বলা হয়েছে, এই মর্মে বাংলাদেশের কোনো মিডিয়ায় এই মর্মে কোনো নিউজ প্রচারিত হয়নি বিধায় ওই নির্বাচনটি বৈধ নির্বাচন ছিল। পরে সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনের শুনানি হয়। শেরেবাংলা নগর থানার একটি বিস্ফোরক মামলায় তুহিনের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। সাবেক সিইসি KM নুরুল হুদাকে হেনস্থার ঘটনা গ্রহণযোগ্য নয় বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ জড়িত থাকলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গাজীপুরের মৌচাকে হর্টিকালচার সেন্টার পরিদর্শন শেষে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরিবেশ উপদেষ্টা এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন, এই সরকার খুব একটা আদর্শ পরিবেশে দায়িত্ব গ্রহণ করেনি। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার বিরুদ্ধে মামলা হওয়ার কয়েক ঘন্টা পর মব তৈরি করে তার উত্তরার বাসভবনে চড়াও হয় একদল মানুষ। সে সময় তাকে নানাভাবে হেনস্থা করে তারা। ওই সময় কেউ ফেসবুকে লাইভ করেন। এই সময় পাশে পোশাক পরা পুলিশ সদস্যদেরও দেখা যায়। আটকের সময় যেভাবে মব সৃষ্টি করে বিশৃঙ্খলা করা হয়েছে তা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যেভাবে করা হয়েছে যে মব জাস্টিস, এটা হলো কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। ওনার সাথে যে একটা খারাপ দেখছেন ঠিক পাঠায় দিছে, এটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। আইন শৃঙ্খলা বাহিনীর সামনেও ওনার উপরে করা হচ্ছে, এটার জন্য আমরা একটা তদন্ত করে দেখব। এটার সাথে যদি কোনো আইন শৃঙ্খলা বাহিনী জড়িত থাকে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ঘটনার নিন্দা জানান পরিবেশ উপদেষ্টা। আমরা খুব একটা আদর্শ পরিবেশে দায়িত্বভারটা গ্রহণ করি নাই এবং আমরা এর লোক এটা সবসময় শুনি। সে অর্থে আমাদেরকে কিন্তু ইস্যু ভিত্তিক কাজ করে যেতে হচ্ছে। আমরা চেষ্টা করছি যতটা নন ভায়োলেন্ট উপায়ে পারা যায় সকল বিক্ষোভটাকে অ্যাড্রেস করতে। এই মব জাস্টিস যেটা ঘটলো, মব অ্যাটেম্প যেটা ঘটলো, এটাকে আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি এবং আমরা আবারও বলছি যে আইনি প্রক্রিয়া গ্রহণের কাজটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু হয়েছে। অন্যান্য উপদেষ্টা ও বিভিন্ন স্তরের মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক প্রধান নির্বাচন কমিশনারকে হেনস্থার নিন্দা ও সমালোচনা করেছেন। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মোহাম্মদ চৌধুরী বলেছেন, মব স্ট্রেসের বিরুদ্ধে শক্ত অবস্থানে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গণফোরাম ও এনডিএম এর সঙ্গে বৈঠক করেছে বিএনপির লিয়াজো কমিটি। বৈঠকের পর সাংবাদিকদের আমির খুসরো বলেন, পরস্পরের প্রতি সম্মানের রাজনীতি প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। মব স্ট্রেসই যারা করছে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, বিএনপির কোনো ব্যাপার নয়। দেশ নিশ্চিতভাবে ফেব্রুয়ারিতে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। মবক্রেসির বিরুদ্ধে বিএনপি শক্ত অবস্থানে আছে।
সেই অবস্থান থেকে বিএনপি সরে দাঁড়াবে না। বিএনপি বাংলাদেশের সহনশীল পরস্পরের সম্মানবোধের রাজনীতি প্রতিষ্ঠিত করার জন্য অঙ্গীকারবদ্ধ। এখান থেকে সরার কোনো সুযোগ নাই। এই সমস্ত মবক্রেসিতে যারা জড়িত এটা তাদের ব্যক্তিগত সমস্যা, এটা বিএনপির কোনো সমস্যা নয়। বিশ্ব অলিম্পিক দিবস 2025 উপলক্ষে অলিম্পিক ডে রান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আয়োজিত অলিম্পিক ডে রান উদ্বোধন করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে রাজধানীর শিশু একাডেমি থেকে অলিম্পিক ডে রান শুরু হয়ে জাতীয় স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে দলটির নেতাকর্মীদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। সোমবার রাতে ছোড়া ককটেল বিস্ফোরিত হয়ে 4 জন আহত হয়েছেন বলে এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে। ককটেলটির যেখানে বিস্ফোরণ ঘটে তার পাশেই অবস্থান করছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। এই ঘটনার প্রতিবাদে রাতেই বিক্ষোভ মিছিল করে এনসিপি। মিছিল শেষে বক্তৃতায় এনসিপির নেতারা বলেন, এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করা না হলে উপযুক্ত জবাব দেওয়া হবে। যে বা যারা জড়িত আছে তাদের প্রত্যেককে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। সারা বাংলাদেশে পতিত ফ্যাসিবাদী, পতিত স্বৈরাচার, পতিত ফ্যাসিবাদীরা যারা ঘুরঘুর করে বেড়াচ্ছে, বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করছে, তাদের সকলকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। বন্ধ দরজা দেখে আক্ষেপ নয়, বরং এই দরজা ছাত্রদেরই খুলতে হবে বলে মন্তব্য করে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, পাশাপাশি অন্যের চলার পথও তৈরি করে দিতে হবে। স্কাউটের কাপ কার্নিভাল উদ্বোধন করে তিনি বলেন, এই প্রজন্মের সন্তানরাই সবচেয়ে সেরা। মোস্তফা মল্লিকের রিপোর্ট। প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্কাউটের কাপ কার্নিভাল উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। অনেকদিন পর স্কাউটের কোনো কার্যক্রমে অংশ নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, একসময় স্কাউটিং এ মগ্ন ছিলেন তিনি। আজকে বহুদিন পরে একটা স্কার্ট পরতে পারলাম, বেশ ভালো লাগলো। এটা শৈশবে, কৈশোরে এটা আমার এটা আবশ্যিক পোশাকে পরিণত হয়েছিল। ক্লাস 7 থেকেই শুরু আমার এই যাত্রা, আর থামেনি। আমি এর মধ্যে মজে গিয়েছিলাম। প্রথম মজা লাগতো সবকিছু উল্টা করে, এই যে তোমরা উল্টা করছো, হাততালি আমরা দিই একভাবে, তোমরা দিচ্ছ আরেকভাবে। সেলুট দিয়ে সবাই একরকম, স্কাউটরা দিয়ে আরেক রকম, হ্যান্ডশেক করে সবাই একরকম, স্কাউটরা করে আরেক রকম। কাজে সেই যে একবার ঢোকা, এর থেকে আর বেরোনো যায়নি, বেরোবার কোনো প্রশ্ন ওঠেনি, বরং গভীরে গেছি। আর বিশ্ব জাম্বুরি হলো কানাডাতে 1955 সালে, 15 বছর বয়স তখন। সে কি মহা উৎসব, যাওয়া, আটলান্টিক পাড়ি দেওয়া, ক্যানাডাতে জাম্বুরি করা, সারা বিশ্ব দেখা। প্রফেসর ইউনূস বলেন, জীবনে চলার পথে অভাব থাকবে, কিন্তু সেই অভাব উত্তরণের চেষ্টা করতে হবে। তোমরা বলবে যে আমাদের স্কুলে এই নাই, আমাদের স্কাউট টিচারকে পাই না, বলবে, সবকিছু হবে, অভিযোগ থাকবে। আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম, অনেক জিনিস হয়েছে যেগুলো আমরা অন্যের জন্য অপেক্ষা করি নাই বলে আমরা নিজেরাই ব্যবস্থা করে ফেলেছি। বন্ধ দরজার দিকে খালি ইঙ্গিত করে যে আমাদের জন্য দরজা বন্ধ, আক্ষেপের মধ্যে থেকে গেলে এটা হবে না। দরজা খুলতে হবে, দরজা তোমাকেই খুলতে হবে, এবং তোমার দায়িত্ব হলো আর অন্যদের দরজা খুলে দেওয়া। কারণ তুমি যে দরজা খুলে দেবে, পরের জনের দায়িত্ব হলো দরজা আরো বড় করে খোলা। তুমি যদি না খোলো, এই দরজা বন্ধ থেকেই যাবে। প্রধান উপদেষ্টা বলেন, দেশকে পরিবর্তন করাই এখন সবার কাজ, তাই দেশের জন্যই কাজ করতে হবে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। অর্থ পাচার, বৈষম্য ও নারী নির্যাতনের মতো সমস্যা দূর করতে নতুন বিপ্লবের প্রয়োজন বলে মন্তব্য করেছেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।
জন্মদিনের আলোচনায় এই গুণী লেখক বলেন, এক দুটি দেশ নয়, পৃথিবীর বড় অঞ্চলে বিপ্লব না হলে সমাজে পরিবর্তন আসবে না। লুৎফর রহমান সোহাগীর রিপোর্ট। সমাজচিন্তক সিরাজুল ইসলাম চৌধুরীর ৯০তম জন্মদিনের আলোচনা বাংলা একাডেমিতে। আলোচনার বিষয় ৭১-এর মুক্তিযুদ্ধ ও জাতীয়তাবাদের ভূমিকা। অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী তুলে ধরেন বাঙালির জাতিরাষ্ট্রের উত্থান কিভাবে অন্যান্য জাতীয়তাবাদীদের স্বার্থকে প্রভাবিত করেছিল। ভারতের যে সংযুক্তি সেটাও জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি থেকেই প্রধানত। পাকিস্তান জাতীয়তাবাদটা খুব নির্বোধে কাণ্ড। আমেরিকা বলি, চীন বলি, রাশিয়া বলি, তাদের প্রত্যেকেরই দৃষ্টিভঙ্গির মধ্যে জাতীয়তাবাদ ছিল। তার মতে পুঁজিবাদী বিশ্ব মানুষের সামনে সংকটের বহু দেওয়াল তুলে দিয়েছে, যা থেকে মুক্তি পেতে তরুণদের তিনি দিয়েছেন পরিবর্তন আনার প্রেরণা। যে বিপ্লব ব্যক্তিগত মালিকানার জায়গায় সামাজিক মালিকানা প্রতিষ্ঠা করবে এবং সেইখানে মানুষের মুক্তি আসবে, প্রকৃত গণতন্ত্র আসবে, এবং সেই কাজটা অত্যন্ত কঠিন কাজ। সেটা প্রত্যেক দেশে হওয়া দরকার এবং সেটা আঞ্চলিক হবে, সেটা একটা আন্তর্জাতিক হবে। সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, প্রতিহতের জাতীয়তাবাদ বাংলাদেশের মতো দেশের জন্ম দিয়েছে, আর ইসরায়েলের আগ্রাসী জাতীয়তাবাদ দেশ ধ্বংস করছে। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। শক্তিশালী ও টেকসই বিচার ব্যবস্থা গড়ে তুলতে দক্ষ আইনজীবীর পাশাপাশি সবার সক্রিয় অংশগ্রহণ জরুরি। সংশ্লিষ্টরা বলছেন, বিচার বিভাগের ওপর জনগণের আস্থা ও বিশ্বাস ধরে রাখতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে আইনজীবীদের। এ লক্ষ্যে আইনজীবীদের দক্ষতা উন্নয়নে ঢাকা বার কাউন্সিলের নানা উদ্যোগ জাতিগত দীর্ঘমেয়াদী উন্নতি ও ন্যায় বিচার নিশ্চিতে দেখাচ্ছে আশার আলো। সৈয়দ মাদিহ অদিতের রিপোর্ট। বিশ্ব যখন এগিয়ে চলেছে ই জাস্টিস, ব্লকচেইন ভিত্তিক আদালত এবং কগনিটিভ কম্পিউটিং কোর্টের মতো উদ্ভাবনী পথে, তখনও বাংলাদেশে মামলার জট ও বিচার বিলম্বের মতো আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে নানা সংকটে। পরিস্থিতির উত্তরণে বৈশ্বিক অগ্রগতির প্রেক্ষাপটে প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি ন্যায়ভিত্তিক, মানবিক ও আধুনিক বিচার ব্যবস্থা গঠনে প্রয়োজন দক্ষ জনবল। রাজনীতি যদি একটু কম হতো তাহলে হয়তো ভ্রাতৃত্ব বোধের মাধ্যমে প্রত্যেকটা আইনজীবীর সাথে আইনজীবীর একটা সম্পর্ক আরও সুদৃঢ় হতো। আইনজীবীকে কেন বিজ্ঞ বলা হচ্ছে? সেই বিজ্ঞের মান কি আমরা ধরে রাখতে পারছি? যে একজন দক্ষ আইনজীবী হলেই হবে না, তার সাবলীল ব্যবহারের মাধ্যমে সমাজ তথা মানুষের সাথে সম্পৃক্ত হয়ে একটা উন্নত আইনজীবী তৈরি হওয়া সম্ভব। টেকসই বিচার ব্যবস্থা নিশ্চিতে আইনজীবীদের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা নিয়েছে ঢাকা আইনজীবী সমিতি। আমরা যখন দায়িত্ব নিয়েছি, আমরা সাধারণ আইনজীবীদের চাহিদা মতো ইনশাল্লাহ সবার সহযোগিতা ক্রমে সুন্দর মতো ভার এবং বেঞ্চের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে যাতে কোনো আইনজীবীরও কোনো সমস্যা না হয়। বাংলাদেশের সর্বোচ্চ আইনজীবী তো ঢাকা বারে আসি, এশিয়া মহাদেশেরও সর্বোচ্চ আইনজীবীর সংখ্যা ঢাকা বারে। ইমানি দায়িত্ব ইমানের সাথে পালন করার চেষ্টা করতেছি এবং আইনজীবীদের সেবক হিসেবেই শেষ পর্যন্ত থাকতে চাই। দেশে স্বচ্ছ বিচার ব্যবস্থা নিশ্চিতে আইনজীবীদের মূল্যবোধ ও মান নিয়ন্ত্রণে কার্যকর নীতিমালা প্রণয়নের তাগিদ সংশ্লিষ্টদের। সৈয়দ মাদিহ অদিত, চ্যানেল আই। এবার কৃষি সংবাদ। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার বাবুল দালাল সমন্বিত কৃষি খামার করে সফল হয়েছেন। কৃষি বিভাগের পরামর্শ ও সহায়তায় ৯ বিঘা জমির ওপর নিরাপদ পদ্ধতিতে পেয়ারা ও লেবু দিয়ে খামারের যাত্রা শুরু। তার খামার উপজেলার অন্যান্য কৃষকদেরও অনুপ্রেরণা যোগাচ্ছে। শরীয়তপুর প্রতিনিধি SM মুজিবুর রহমানের রিপোর্ট। এক দশক আগে ভেদরগঞ্জের রামভদ্রপুর ইউনিয়নের মহিষকান্দি গ্রামের কৃষক বাবুল দালাল গড়ে তোলেন সমন্বিত কৃষি খামার। আম, পেয়ারা, কমলা লেবু সহ উন্নত জাতের বিভিন্ন ফলমূল ও মৌসুমী সবজি চাষ করে তিনি এখন স্বাবলম্বী। তবে আম বেশি লাভজনক হওয়ায় গত 4 বছর থেকে আম চাষেই ঝুঁকেছেন তিনি। 2015 সাল থেকে কৃষি অফিসের শাখা স্যারের সহযোগিতা এবং পরামর্শে আমি বাগান করি। প্রথমে পেয়ারা এবং লেবু বাগান ছিল, পরবর্তীতে আম বাগান করি। ভালো লাভবান আছি। এখন আমার বাগান প্রায় 20 বিঘার উপরে আছে এবং আমার কাছে অনেক লোক আসেন পরামর্শ নেওয়ার জন্য, আমিও তাদের পরামর্শ দিই। তার বাগানের ফল ফসল ক্রেতাদের স্বস্তির পাশাপাশি লাভবান করছে।
এইখানে ফ্রেশ ফল ফ্রুট পাওয়া যায়, এই জন্য আমরা এখান থেকে কিনতে আসি, কিনে নিয়ে বাসায় নিরাপদ ফল খেতে পারি। এই আন্তনায় আম কিনে নিলে কাস্টমার আমাকে বেশি দাম দেয়া আম কিনে নেয়। পরিকল্পিত কৃষি খামার যেমন বাণিজ্যিক কৃষিকে এগিয়ে নেবে, তেমনি নিরাপদ খাদ্যের সংস্থান বাড়াতে তৈরি হবে নতুন কৃষি উদ্যোক্তা, মনে করছেন সংশ্লিষ্টরা। এস এম মুজিবুর রহমান, চ্যানেল আই, শরীয়তপুর। এবার প্রকৃতি সংবাদ। গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সহ যেখানে সেখানে গড়ে উঠেছে ময়লার ভাগাড়। বাসাবাড়ি ও মেডিকেল বর্জ্য সহ ফেলা হচ্ছে সব ধরনের ময়লা আবর্জনা। তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী ও পথচারী। দূষিত হচ্ছে আশেপাশের পরিবেশ, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। তবে জনদুর্ভোগ কমাতে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগের আশ্বাস দিয়েছে পরিবেশ অধিদপ্তর। আফরোজা হাসির রিপোর্ট। দেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশন গাজীপুর। জনবহুল এই সিটি কর্পোরেশনে নেই কোনো আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা। শ্রীপুর উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সহ বিভিন্ন স্থানে ফেলা হচ্ছে শত শত মেট্রিক টন ময়লা আবর্জনা। দুর্গন্ধে দুর্ভোগে পথচারী ও স্থানীয় বাসিন্দারা। শিশুদের বিনোদন কেন্দ্র ছিল, ময়লার জন্য মানুষ এখানে আসতে পারে নাই। স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা এখানে হাজি ছোটগুলো উচ্চ বিদ্যালয় সংলগ্ন, তারাও স্কুলে যেতে পারে না। রোদের তাপমাত্রায় এখানে অনেক গন্ধ হয়, আমি টিকতে পারি না। এই রাতের ধারে আইসে ময়লাটা ফালায়। যদিও চার লেন রাস্তা, তার এক লেন ময়লার ভাগাড়ের কারণে বন্ধ হয়ে আছে। প্রাণ প্রকৃতি রক্ষায় দ্রুত ময়লা অপসারণের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। ইতিমধ্যে আমরা দুটি প্রতিষ্ঠানকে এনফোর্সমেন্ট কার্যক্রমে প্রেরণ করেছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। তো আমাদের কার্যক্রম চলমান আছে, এই কার্যক্রম অব্যাহত আছে এবং এটা থাকবে। পরিবেশ ও জনজীবনের স্বার্থে ময়লার ভাগাড় স্থানান্তরের পাশাপাশি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান ও ইসরায়েল, জানালেন ডোনাল্ড ট্রাম্প। কাতার এবং ইরাকে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। সাবেক সিএসএ নুরুল হুদা 4 দিনের রিমান্ডে। হেনস্থায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মব স্ট্রেসের বিরুদ্ধে শক্ত অবস্থানে বিএনপি। পরস্পরের প্রতি সম্মানের রাজনীতি প্রতিষ্ঠা করাই দলের লক্ষ্য, মন্তব্য। বাধা সরিয়ে নিজেদের পাশাপাশি অন্যের চলার পথ তৈরি করে দিতে শিক্ষার্থীদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান। স্কাউটের কাপ কার্নিভাল উদ্বোধন। এবং দ্বিতীয় টেস্টের আগে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড ঘোষণা। 2 বছর পর ফিরেছেন নাইম শেখ ও আছেন পেসার তাসকিন। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।